প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। আমি রঞ্জন রায় চৌধুরী, সিনিয়র শিক্ষক, বাংলা বিষয়ে ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ব্যাকরণের বিষয় সম্পর্কে আলোচনা করবো। বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে, পরীক্ষার্থী যারা আছে, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা মেসেজও দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা অনুসারে আমরা সেপ্টেম্বরে একটা তোমাদের পরীক্ষা নিতে যাচ্ছি। সেই সুবাদে তোমাদের নোট এবং সিলেবাস আমরা তৈরি করে রেখেছি। তোমরা যে কোনো সময় এসে অফিসটি কালেকশন করে নিতে পারবে এবং উপরে তোমাদের ঠিকানাটুকু দেওয়া আছে কিভাবে আমাদের অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। যাওয়া যাক আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে শব্দ গঠন। কেমন? এখন প্রথমত শব্দ গঠন কি তোমরা তো জানো শব্দটা কি, তারপর আমি একটু আলোচনা করছি কারণ প্রয়োজন আছে। একটা শব্দর প্রথম প্রাণ হচ্ছে অর্থ। অর্থ যদি না থাকে সেটাকে শব্দ বলা যাবে না। সেক্ষেত্রে শব্দ কাকে বলে দেখো একটু, আমি একটু লিখেছি, সবাই খেয়াল করো। শব্দ কাকে বলে? হ্যাঁ, এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যে নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে। কেমন? এক বা একাধিক শব্দ, এখানে প্রশ্ন করে একটা দিয়ে কিভাবে শব্দ হয়? একটা দিয়ে হতে পারে, যেমন তোমার কেউ আঘাত করছে, আমরা বলি উ, এই উটা হচ্ছে সর্বর্ণ, অর্থাৎ উ থেকে এই শব্দটা আসছে, এই জন্য একটা দিয়ে শব্দ হতে পারে। আবার একাধিক, যেমন এখানে যে শব্দগুলো লিখেছি প্রত্যেকটা, যেমন ধ্বনি সম্মিলনে যে নির্দিষ্ট অর্থ, সবগুলো একটা শব্দ, তাহলে প্রত্যেকটার মধ্যে এক বা একাধিক বর্ণের প্রয়োজন বা ধ্বনির প্রয়োজন হয়েছে। এই জন্য বলা হচ্ছে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। আজকে মূলত আমি যে আলোচনা করছি সেটা হচ্ছে শব্দের অন্য বিষয়গুলো না, শুধু ধনাত্মক শব্দ, অনুকার শব্দ, শব্দ দ্বৈত কি, এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি যতটুকু আমাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পারা যায়। আর এটাও বলেছি, যদি তোমরা কোনো কিছু না বুঝো তাহলে আমার সাথে ফোনে হলেও যোগাযোগ করো। তোমাদের সবার তো ফোন নাম্বার আছে অলরেডি, আমি জানি। তাহলে আমি ফোনে হলে তোমাদের আলাদা সেগুলো বলে দেবো। চলে আসছি ধনাত্মক শব্দ কাকে বলে। প্রথম যেটা, ধনাত্মক শব্দ কাকে বলে? দেখো, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এই যেখানে একটা বললাম, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি, কাল্পনিক হতে পারে, স্বাভাবিক, আমরা কথা কিন্তু ওই যে একটা কথা কথায় এটাও একটা ধনাত্মক শব্দ। কেমন? তাহলে এই জন্য বলছি, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। আমি কয়েকটা উদাহরণ এখানে এনেছি, যেমন ঘেউ ঘেউ। তোমরা বলতো ঘেউ কার শব্দ? যে কুকুর ডাকে কিভাবে ঘেউ ঘেউ করে। আবার মরমর, এটা একটা শব্দ, যে মরমর করে গাছটা ভেঙে পড়লো। এই ধরনের শব্দগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। বিভিন্ন প্রকারের অনুকৃতি আছে। অনুকৃতি মানে এই যে বললাম ঘেউ, মর্মর, এই ধরনের অনেকগুলো বস্তুর ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে। তা আমি প্রথমে লিখেছি মানুষের ধ্বনির অনুকৃতি কোনগুলো, যেমন ঘেউ ঘেউ ঘেউ, হি হি। আবার ঘেউ ঘেউটা মানুষের, ঘেউ ঘেউটা হচ্ছে কোনটা? এটা কুকুরের। আর ঘেউ ঘেউটা হচ্ছে মানুষের। যেমন মনে করো, সে ঘেউ ঘেউ করে কান্না করে উঠলো, হ্যাঁ, সে হি হি করে হেসে উঠলো। এগুলো হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতি শব্দ। একটু পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি একটু পর্যন্ত তোমরা লিখে দেবো। দ্বিতীয়টা বলছি, এটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতির কথা বললাম। কেমন? এবার বলবো জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। কেমন লিখো? 2 নম্বর লিখো। আমি এখানে আর লিখছি এইগুলো যেগুলো মানুষের অনুকৃতি, সেগুলো সবগুলো এইভাবে আছে। যেমন ঘেউ, হি হি, টাটা, পুনো পুনো, ইত্যাদি, এগুলো মানুষের অনুকৃতি। আবার জীবজন্তু, লিখো জীব জন্তু। তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, দেখো, জীব জন্তুর ধ্বনির অনুকৃতি। জীব জন্তুর ধ্বনির অনুকৃতি। কেমন? অনুকৃতি। এখানে একটা কোলন, এটা বলা হয় কি? কোলন। কেমন? জীব জন্তুর ধ্বনির অনুকৃতি। আগে এখন জানাবো কি মানুষের ধ্বনির অনুকৃতি, বেরো, হি হি, টাটা, পুনো পুনো ইত্যাদি। আর জীব জন্তুর ধ্বনির অনুকৃতি কোনগুলো? যেমন মনে করো, ওই যে বললাম ঘেউ ঘেউ, এটা জীব জন্তু। কেমন? যেমন কুকুরের মেয় মেয়, বিড়ালের ডাক, হ্যাঁ, কা কা। তাহলে এখানে লিখবে কি? যেমন ঘেউ ঘেউ, এটা লিখো ঘেউ ঘেউ। ঠিক আছে? তারপর মনে করো কা কা, কাকে শব্দ, হ্যাঁ, ঠিক আছে? এগুলো মেয় মেয়, এটাও বলতে পারো মেয় মেয়, হ্যাঁ, মেয় মেয়, এটাও আসতে পারে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে
বিড়াল শব্দ, এরকম আরো অনেকগুলো শব্দ আছে। এগুলো হচ্ছে কাদের? জীবজন্তু। কেমন? এরপর আসবো বস্তুর ধ্বনির অনুকৃতি। আমি আরেকটা লিখছি, বস্তুর ধ্বনির অনুকৃতি। সবাই লিখো আমার সাথে, বস্তুর ধ্বনির অনুকৃতি। সবাই খেয়াল করো, এখানে করে লিখছি বস্তুর ধ্বনির অনুকৃতি। অনুকৃতি সবাই খেয়াল করে, একটা তুলন দাও। তাহলে আমি কিন্তু দুটো লিখেছি, একটা মানুষের ধ্বনির অনুকৃতি, একটা জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। এখন লিখছি বস্তুর ধ্বনির অনুকৃতি, যেমন খচগচ, মর্মর। এখানে একটা মর্মর শব্দ লিখেছিলাম না আমি আগে যেতে, ওই মর্মর শব্দটাকে গাছ মর্মর করে ভেঙে পড়লো, এটা হচ্ছে বস্তুর ধ্বনির অনুকৃতি। মনে রাখবে, তাহলে কি লিখতে গেলে মর্মর, মর মর। তারপর হচ্ছে ঘচ ঘচ, ঘচ ঘচ। হ্যাঁ, সবাই লিখে গেল। একটা লিখ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন গুড়গুড়, কলকল, কলকল লিখতে পারো। হ্যাঁ, কল কল, বা তা দিচ্ছি না এই পর্যন্ত। ঘচ ঘচ, কলকল, মরমর। ঘচ ঘচ যেমন কৃষকেরা ঘচ ঘচ করে ধান কাটে, এটা এই ধরনের শব্দগুলো হচ্ছে সবগুলো বস্তুর ধ্বনির অনুকৃতি। সবাই লিখেছ? আচ্ছা, তাহলে আবার বলছি মানুষের ধ্বনি অনুকৃতি, জীবজন্তুর ধ্বনি অনুকৃতি, বস্তুর ধ্বনির অনুকৃতি। আরেকটা হচ্ছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। অনুভূতি, এটা লিখো অনুভূতির অনুকৃতি লিখতে হবে। অনুকৃতি, আমি কিন্তু সবগুলো দিচ্ছি যারা তোমরা বুঝতে পারো এবং তোমরা নিজেরাই বুঝবে যে কোনটা কোন প্রকৃতির শব্দ। যেমন হবে ঝিকিমিকি, ঠাটা, ছমছম। যেমন ঝিকিমিকি, ঝিকিমিকি। হ্যাঁ, তারপর হচ্ছে ঠাটা। হ্যাঁ, রোদে ঠাটা করছে, এই যে ঠাটা শব্দটা, এটা হচ্ছে অনুভূতির না, একটা অনুকাল্পনিক। এই জন্য অনুভূতির কাল্পনিক অনুভূতি বলা হয়, বা অনুভূতির অনুকৃতি বললে কোনোটা ভুল নেই। ঝিকিমিকি, ঠাটা ইত্যাদি, এগুলো হচ্ছে কিসের? অনুভূতির অনুকৃতি। তোমরা বুঝতে পেরেছো একটু পর্যন্ত? তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, এগুলো সবগুলো কিসের? ধনাত্মক শব্দের বিভিন্ন অনুকৃতিগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। কেমন? এবার আমি আলোচনা করব অনুকার শব্দ। একটু বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, এবার আসছে অনুকার শব্দ। আমি একটু মুছে নিচ্ছি, এগুলো তোমরা বাসায় কিন্তু করবে, না করলে আমার কিন্তু ভুলে যাবে। আচ্ছা, এবার আসছে অনুকার শব্দ। আমি লিখো অনুকার শব্দ। কি লিখলাম এটা? অনুকার শব্দ। অনুকার শব্দ কোনগুলো? যেমন শব্দের অনুকরণে যেসব শব্দের সৃষ্টি হয়, এখানে লিখো শব্দের অনুকরণে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে, আবার লিখো আমার সাথে লিখো, শব্দের অনুকরণে বা এখানে অষ্টপুজা লিখতে হবে, শব্দের অনুকরণে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। তাই কি বলে? অনুকার শব্দ বলে। কেমন? যেমন আমরা বলি যে আবুল তাবুল, আবুল তাবুল, এটা অনুকরণ করে শব্দটাকে, আবুলটাকে আরেকটা তাবুল যোগ করে দিয়েছে। আবুল তাবুল। আমরা চাটা, কথাটা বলি না, চাটা। হ্যাঁ, আবার যেমন মনে করো এরকম অনেকগুলো শব্দ আছে, যেমন মনে করো গোছ গাছ, আমরা কথা বলি গোছ গাছ, এটাও একটা অনুকার শব্দ। তাহলে আমি বলছি, তোমরা আবার লিখো আবুল তাবুল, একটা শব্দ লিখো, একদম কমন শব্দ এটা, আবুল তাবুল। হ্যাঁ, তারপরে চাটা, চাটা। হ্যাঁ, তারপর হচ্ছে কি গোছ গাছ। হ্যাঁ, গোছ গাছ ইত্যাদি, সবগুলো হচ্ছে কি অনুকার শব্দ। মনে রাখবে, এগুলো সবগুলো কি শব্দ? অনুকার শব্দ। জ্বর জ্বর, হ্যাঁ, এগুলো সবগুলো অনুকার শব্দ।
এবার আসছি, আমি আর যেতে যাচ্ছি না, কথা বাড়াচ্ছি না, অনুপ্রাস শব্দ পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদের অংশ বিশেষ। আর কাছে বিরক্তি শব্দ, আমরা বিরক্তি শব্দটা একটু করে বলি। দ্বিরুক্ত, দল বর শিকার লুপ্ত শব্দ। খেয়াল করবে বিরক্ত শব্দ কি? বাংলা ভাষায় কোনো কোনো শব্দ একবার ব্যবহার করলে, আচ্ছা আমরা এটা যে করে লিখি, তোমরা একটু বুঝে বুঝতে পেরেছি না বলো, তারপর আমি ওটাতে যাবো, নাহলে যে করতে পারবো না। একটু বুঝে বুঝতে পেরেছো? অনুকার শব্দ, শব্দের অনুকরণে যে সব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। যেমন আবুল তাবুল, চাটা, গোজ গাছ। একটু বুঝে বুঝতে পেরেছো? এর পরের অংশ আমি, আচ্ছা তাহলে অনুকার শব্দ সম্পর্কে আমরা জানলাম। এবার বিরক্ত শব্দ সম্পর্কে বলছি। কিছু শব্দ আছে যাদের দুবার ব্যবহার করলে জোরালো ইচ্ছা প্রকাশ পায়। যেমন জর্জর, আমরা বলি আমার জর্জর লাগছে, বা বছর 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 সে আমাকে বিরক্ত করছে। এই ধরনের কিছু শব্দ আছে, এগুলোকে বলা হয় বিরক্ত শব্দ। কেমন? আবার শব্দ দ্বৈত একটা শব্দ আছে, তাও একই জিনিস, তবে অর্থটা একটু ভিন্নতা প্রকাশ করে এক্ষেত্রে। যেমন একই শব্দ পরপর দুবার ব্যবহার করলে যে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে শব্দ দ্বৈত বলে। এটা হচ্ছে, এটার মধ্যে একটু তফাৎ আছে। যেমন এটা জোরালো একটা ইচ্ছে প্রকাশ করবে, আর এটার মধ্যে অর্থের একটু তারতম্য ঘটাবে। এই জন্য বলা হচ্ছে বিরক্ত শব্দ, শব্দ দ্বৈত, কিন্তু কোনোটাই আসলে ডিভাইড শব্দ নয়, তবে অর্থের ক্ষেত্রে এগুলো ভিন্নতা প্রকাশ পেয়েছে মাত্র। তাহলে এটা যেমন শব্দ দ্বৈত, একই শব্দ পরপর দুবার ব্যবহার করলে যে বিশিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ দ্বৈত বলে। যেমন বস্তা বস্তা, যেমন বস্তা বস্তা চাল নিয়ে ট্রাকটি চলে গেল, তাহলে বস্তা বলে অনেকগুলো চাল নিয়ে এসে চলে গেল, কথাটা বোঝাচ্ছে না? এই জন্য যেমন চলতে চলতে সে কথা বলে, তাহলে চলতে চলতে সে কথা বলে, বিভিন্ন প্রকার কথা হতে পারে, কিন্তু চলতে কথা বললে হবে না, অর্থাৎ চলতে চলতে সে অনেকগুলো কথা বলছে, এই কারণে চলতে চলতে শব্দটা ব্যবহার করছে। এই জন্য এটাকে বলা হয়েছে শব্দ দ্বৈত। একটু বুঝে বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে সবাই খেয়াল করবে, আমি আরেকটা বিষয় বলছি তোমাদেরকে। আচ্ছা এখন দেখো, শব্দ দ্বৈত বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। যেমন এক নম্বর দিয়েছি, অনেকভাবে আমি তিনটা উদাহরণ দিয়েছি, আরো কিছু অংশ আছে আমি ওটা দিচ্ছি, শুধু তিনটা জানা থাকলে মোটামুটি চলবে তোমাদের। একই শব্দ দুবার ব্যবহার করে একই শব্দের সমার্থক বিপরীত শব্দ যোগ। তো একই শব্দের সমার্থক মানে কিভাবে ব্যবহার কিভাবে? যেমন আস্তে আস্তে, ফোটা ফোটা, বছর বছর বললাম, এগুলো সবগুলো কিন্তু একই শব্দের দুবার ব্যবহার করে করা হচ্ছে। কেমন? আবার হতে পারে একই শব্দের সমার্থক, সমার্থক মানে কি সম অর্থ প্রকাশ করে। যেমন আশা ভরসা, আশা যে কথা, ভরসা সে একই কথা। কথাবার্তা, কথা যে কথা, বার্তা সে কথা। চাল চলন, চাল যেরকম অর্থ, চলন সে একই অর্থ। তাই এগুলো বলা হয়েছে একই শব্দের সমার্থক, সমর্থ প্রকাশ করে বলে এই ধরনের কিছু শব্দ আমরা ব্যবহার করতে হবে। যেমন আশা ভরসা না থাকলে মানুষ উন্নতি করতে পারে না। আবার কথাবার্তা সুন্দর করা প্রয়োজন। এগুলো হচ্ছে, এগুলোর জন্য এই ধরনের সমার্থক শব্দগুলো আমরা দ্বিরুক্তিতে ব্যবহার করে থাকি। এরপরে বা শব্দ দ্বৈততে আমরা ব্যবহার করে থাকি। এরপর বিপরীত শব্দ যোগে, যেমন আসল নকল চেনা দরকার, তাহলে আসল নকল এটা কিন্তু একটা দ্বিরুক্তি শব্দের অংশ বিশেষ, তবে বিপরীত শব্দ যোগে এগুলো তৈরি হয়েছে। এরপর আসা যাওয়া, হ্যাঁ, তারপর যেমন করো জন্ম মৃত্যু, হ্যাঁ, এইসব এগুলো হচ্ছে অর্থাৎ যেগুলো বিপরীত শব্দ অনুসারে বুঝাবে আমাদের দ্বিরুক্তিতে প্রকাশ পায়, সেগুলো বলা হবে বিপরীত শব্দ যোগে শব্দ দ্বৈত বা দ্বিরুক্তি শব্দ। তো আজকে এই পর্যন্ত আমি আর যে করতে পারছি না, কারণ সময়ের পরিপ্রেক্ষিতে তোমাদের একটু পিছনে রাখতে হচ্ছে। নেক্সট ক্লাসে অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে যদি কারো কোনো কিছু বোঝার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য। তো পরিশেষে এটাই বলি যে তোমরা যারা বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তারা ভালোভাবে এই ক্লাসগুলো বারবার রিপ্লাই করে দেখবে, কারণ এগুলো পড়লে মোটামুটি তোমার বইটা যদি সামনে থাকে তুমি অনেক কিছু বুঝতে পারবে। আবার কিছু কিছু অংশ যা বুঝতে না পারতে পারো, সেগুলোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেটা ফোনে বলে দেবো। কেমন? সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর ঘরের বাইরে তেমনটা ঘোরাফেরা করবে না। এখন যেহেতু আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়ে গেছে, তবে ইনশাল্লাহ আমরা আশা করছি কিছুদিনের মধ্যে এটার ভ্যাকসিন বেরিয়ে যাবে এবং আমরা সবাই আল্লাহ আমাদেরকে দেখবে রক্ষা করবে, চিন্তা তেমনটা করতে হবে না। কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে নিরাপদে থাকতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশা রেখে বিদায়। খোদা হাফেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে
শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। আমি রঞ্জন রায় চৌধুরী, সিনিয়র শিক্ষক, বাংলা বিষয়ে ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ব্যাকরণের বিষয় সম্পর্কে আলোচনা করবো। বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে, বিদ্যার্থী পরীক্ষার্থী যারা আছে, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা মেসেজও দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা অনুসারে আমরা সেপ্টেম্বরে একটা তোমাদের পরীক্ষা নিতে যাচ্ছি। সেই সুবাদে তোমাদের নোট এবং সিলেবাস আমরা তৈরি করে রেখেছি। তোমরা যে কোনো সময় এসে অবশ্যই কালেকশন করে নিতে পারবে এবং উপরে তোমাদের ঠিকানাটুকু দেওয়া আছে কিভাবে আমাদের অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। যাওয়া যাক আজকে ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে শব্দ গঠন। কেমন? এখন প্রথমত শব্দ গঠন কি তোমরা তো জানো শব্দটা কি, তারপর আমি একটু আলোচনা করছি কারণ প্রয়োজন আছে। একটা শব্দর প্রথম প্রাণ হচ্ছে অর্থ। অর্থ যদি না থাকে সেটাকে শব্দ বলা যাবে না। সেক্ষেত্রে শব্দ কাকে বলে দেখো একটু, আমি একটু লিখেছি, সবাই খেয়াল করো। শব্দ কাকে বলে? হ্যাঁ, এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যে নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ বলে। কেমন? এক বা একাধিক শব্দ, এখানে প্রশ্ন করে একটা দিয়ে কিভাবে শব্দ হয়? একটা দিয়ে হতে পারে, যেমন তোমার কেউ আঘাত করেছে, হঠাৎ আমরা বলি উ, এই উটা হচ্ছে সর্বর্ণ, অর্থাৎ উ থেকে এই শব্দটা আসছে, এই জন্য একটা দিয়ে শব্দ হতে পারে। আবার একাধিক, যেমন এখানে যে শব্দগুলো লিখেছি প্রত্যেকটা, যেমন ধ্বনি সম্মিলনে যে নির্দিষ্ট অর্থ, সবগুলো একটা শব্দ, তাহলে প্রত্যেকটার মধ্যে এক বা একাধিক বর্ণের প্রয়োজন বা ধ্বনির প্রয়োজন হয়েছে। এই জন্য বলা হচ্ছে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। আজকে মূলত আমি যে আলোচনা করছি সেটা হচ্ছে শব্দের অন্য বিষয়গুলো না, শুধু ধনাত্মক শব্দ, অনুকার শব্দ, শব্দ দ্বৈত কি, এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি যতটুকু আমাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পারা যায়। আর এটাও বলেছি যদি তোমরা কোনো কিছু না বুঝো তাহলে আমার সাথে ফোনে হলেও যোগাযোগ করো। তোমাদের সবার তো ফোন নাম্বার আছে অলরেডি, আমি জানি। তাহলে আমি ফোনে হলে তোমাদের আলাপে সেগুলো বলে দেবো। চলে আসছে ধনাত্মক শব্দ কাকে বলে। প্রথম যেটা, ধনাত্মক শব্দ কাকে বলে? দেখো, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এই যেখানে একটা বললাম, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি, কাল্পনিক হতে পারে, স্বাভাবিক, আমরা কথা কিন্তু ওই যে একটা কথা কথায় কথায়, এটাও একটা ধনাত্মক শব্দ। কেমন? তাই এই জন্য বলছি কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। আমি কয়েকটা উদাহরণ এখানে এনেছি, যেমন ঘেউ ঘেউ। তোমরা বলতে ঘেউ কার শব্দ? যে কুকুর ডাকে কিভাবে ঘেউ ঘেউ করে। আবার মরমর, এটা একটা শব্দ, যে মরমর করে গাছটা ভেঙে পড়লো। এই ধরনের শব্দগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। বিভিন্ন প্রকারের অনুকৃতি আছে। অনুকৃতি মানে এই যে বললাম ঘেউ ঘেউ, মরমর, এই ধরনের অনেকগুলো বস্তুর ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে। তা আমি প্রথমে লিখেছি মানুষের ধ্বনির অনুকৃতি কোনগুলো, যেমন ঘেউ ঘেউ, ভেউ ভেউ, হি হি। আবার ঘেউ ঘেউটা মানুষের, ঘেউ ঘেউটা হচ্ছে কোনটা? এটা কুকুরের। আর ভেউ ভেউটা হচ্ছে মানুষের। যেমন মনে করো সে ভেউ ভেউ করে কান্না করে উঠলো, হ্যাঁ, সে হি হি করে হেসে উঠলো। এগুলো হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতি শব্দ। একটু পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি একটু পর্যন্ত তোমরা লিখে দেবো। দ্বিতীয়টা বলছি, এটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকৃতির কথা বললাম। কেমন? এবার বলবো জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। কেমন লিখো? 2 নম্বর লিখো। আমি এখানে আর লিখছি না, এইগুলো যেগুলো মানুষের অনুকৃতি সেগুলো সবগুলো এইভাবে আসবে। যেমন ভেরো, হি হি, টাটা, পুনো পুনো, ইত্যাদি, এগুলো মানুষের অনুকৃতি। আবার জীবজন্তু, এখানে লিখো জীব জন্তু। তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, দেখো জীব জন্তুর ধ্বনির অনুকৃতি। জীব জন্তুর ধ্বনির অনুকৃতি। কেমন? অনুকৃতি। এখানে একটা কোলন, এটা বলা হয় কি? কোলন। কেমন? জীবজন্তু ধ্বনির অনুকৃতি। তাহলে আগে এখন জানলাম কি মানুষের ধ্বনির অনুকৃতি, বেলো, হি হি, টাটা, পুনো পুনো ইত্যাদি। আর জীবজন্তুর ধ্বনির অনুকৃতি কোনগুলো? যেমন মনে করো ওই যে বললাম ঘেউ ঘেউ, এটা জীবজন্তু। কেমন? যেমন কুকুরের মেও মেও, বিড়ালের ডাক, হ্যাঁ, কা কা। তাহলে এখানে লিখবে কি? যেমন ঘেউ ঘেউ, এটা লিখো ঘেউ ঘেউ। ঠিক আছে? তারপর মনে করো কা কা, কাকে শব্দ, হ্যাঁ, ঠিক আছে? এগুলো মেও মেও, এটাও বলতে পারো মেও মেও, হ্যাঁ, মেও মেও, এটাও আসতে পারে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে বিড়াল শব্দ। এরকম আরো অনেকগুলো শব্দ আছে। এগুলো হচ্ছে কাদের? জীবজন্তু।
কেমন? এরপর আসবো বস্তুর ধ্বনির অনুকৃতি। আমি আরেকটা লিখছি, বস্তুর ধ্বনির অনুকৃতি। সবাই লিখো আমার সাথে, বস্তুর ধ্বনির অনুকৃতি। সবাই খেয়াল করো, এখানে করে লিখছি বস্তুর ধ্বনির অনুকৃতি। অনুকৃতি সবাই খেয়াল করো, একটা তুলন দাও। তাহলে আমি কিন্তু দুটো লিখে দিচ্ছি, একটা মানুষের ধ্বনির অনুকৃতি আর একটা জীব জন্তুর ধ্বনির অনুকৃতি। এখন লিখছি বস্তুর ধ্বনির অনুকৃতি, যেমন খচগচ, মর্মর। এখানে একটা মর্মর শব্দ লিখেছিলাম না আমি আগে যেতে, ওই মর্মর শব্দ থেকে গাছ মর্মর করে ভেঙে পড়লো, এটা হচ্ছে বস্তুর ধ্বনির অনুকৃতি, মনে রাখবে। তাহলে কি লিখতে এখানে মর্মর, মর মর। তারপর হচ্ছে ঘচ ঘচ, ঘচ ঘচ। হ্যাঁ, সবাই লিখে গেল। একটা লিখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন গুড়গুড়, কলকল, কলকল লিখতে পারো। হ্যাঁ, কলকল, বা তার লিখছি না এই পর্যন্ত। ঘচ ঘচ, কলকল, মরমর। ঘচ ঘচ যেমন কৃষকেরা ঘচ ঘচ করে ধান কাটে, এটা এই ধরনের শব্দগুলো হচ্ছে সবগুলো বস্তুর ধ্বনির অনুকৃতি। সবাই লিখেছ? আচ্ছা, তাহলে আবার বলছি মানুষের ধ্বনি অনুকৃতি, জীবজন্তুর ধ্বনি অনুকৃতি, বস্তুর ধ্বনির অনুকৃতি। আরেকটা হচ্ছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। অনুভূতি, এটা লিখো অনুভূতির অনুকৃতি লিখতে হবে। অনুকৃতি আমি সবগুলো দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরা নিজেরাই বুঝবে যে কোনটা কোন প্রকৃতির শব্দ। যেমন হবে ঝিকিমিকি, ঠাটা, ছমছম। যেমন ঝিকিমিকি, ঝিকিমিকি। হ্যাঁ, তারপর হচ্ছে ঠাটা। হ্যাঁ, রোদে ঠাটা করছে, এই যে ঠাটা শব্দটা, এটা হচ্ছে অনুভূতির না, একটা কাল্পনিক। এই জন্য অনুভূতির কাল্পনিক অনুভূতি বলা হয়, বা অনুভূতির অনুকৃতি বললে কোনোটা ভুল নেই। ঝিকিমিকি, ঠাটা ইত্যাদি, এগুলো হচ্ছে কিসে অনুভূতির অনুকৃতি। তোমরা বুঝতে পেরেছো একটু পর্যন্ত? তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, এগুলো সবগুলো কিসে? ধনাত্মক শব্দের বিভিন্ন অনুকৃতিগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম, কেমন? এবার আমি আলোচনা করব অনুকার শব্দ। একটু বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, এবার আসছে অনুকার শব্দটা। আমি একটু মুছে দিচ্ছি। এগুলো তোমরা বাসায় কিন্তু পড়বে না, পড়লে আমার কিন্তু ভুলে যাবে। আচ্ছা, এবার আসছে অনুকার শব্দ। তুমি লিখো অনুকার শব্দ। লিখলাম এটা অনুকার শব্দ। অনুকার শব্দ কোনগুলো? যেমন শব্দের অনুকরণে যেসব শব্দ সৃষ্টি হয়, লিখো শব্দের অনুকরণে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে, আবার লিখো আমার সাথে লিখো, শব্দের অনুকরণে বা এখানে অষ্টপুজা লিখতে হবে, শব্দের অনুকরণে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। তার কি বলে? অনুকার শব্দ বলে। কেমন? যেমন আমরা বলি যে আবল তাবল, আবল তাবল, এটা অনুকরণ করে শব্দটাকে, আবলটাকে আরেকটা তাবল যোগ করে দিয়েছে। আবল তাবল, আমরা চাটা, কথাটা বলি না, চাটা। হ্যাঁ, আবার যেমন মনে করো এরকম অনেকগুলো শব্দ আছে। যেমন মনে করো গোছ গাছ, আমরা কথা বলি গোছ গাছ, এটাও একটা অনুকার শব্দ। তাহলে আমি বলছি, তোমরা আবার লিখো আবল তাবল একটা শব্দ লিখো, একদম কমন শব্দ এটা, আবল তাবল। হ্যাঁ, তারপরে চাটা, চাটা। হ্যাঁ, তারপর হচ্ছে কি গোছ গাছ। হ্যাঁ, গোছ গাছ ইত্যাদি, সবগুলো হচ্ছে কি অনুকার শব্দ। মনে রাখবে এগুলো সবগুলো কি শব্দ? অনুকার শব্দ। জ্বর জ্বর, হ্যাঁ, এগুলো সবগুলো অনুকার শব্দ।
এবার আসছি, আমি আর যেতে যাচ্ছি না, কথা বাড়াচ্ছি না, অনুপ্রাস শব্দ পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদের অংশ বিশেষ। আরেকটা আছে দ্বিরুক্তি শব্দ। আমরা দ্বিরুক্তি শব্দটা একটু করে বলি। দ্বিরুক্ত, দয় বরাশিকার রুক্ত শব্দ। খেয়াল করবে দ্বিরুক্ত শব্দ কি? বাংলা ভাষায় কোনো কোনো শব্দ একবার ব্যবহার করলে, আচ্ছা আমরা এটা যে করে লিখি, তোমরা একটু বুঝে বুঝতে পেরেছো না বলো, তারপর আমি ওটাতে যাবো, নাহলে যে করতে পারবো না। একটু বুঝে বুঝতে পেরেছো? অনুকার শব্দ, শব্দের অনুকরণে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। যেমন আবুল তাবুল, চাটা, গোজ গাছ। একটু বুঝে বুঝতে পেরেছো? এর পরের অংশ আমি, আচ্ছা তাহলে অনুকার শব্দ সম্পর্কে আমরা জানলাম। এবার দ্বিরুক্ত শব্দ সম্পর্কে বলছি। কিছু শব্দ আছে যাদের দুবার ব্যবহার করলে জোরালো ইচ্ছা প্রকাশ পায়। যেমন জর্জর, আমরা বলি আমার জর্জর লাগছে, বা বছর বছর, বছর বছর সে আমাকে বিরক্ত করছে। এই ধরনের কিছু শব্দ আছে, এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। কেমন? আবার শব্দ দ্বৈত একটা শব্দ আছে, তাও একই জিনিস, তবে অর্থটা একটু ভিন্নতা প্রকাশ করে এক্ষেত্রে। যেমন একই শব্দ পরপর দুবার ব্যবহার করলে যে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে শব্দ দ্বৈত বলে। এটা হচ্ছে, এটার মধ্যে একটু তফাৎ আছে। যেমন এটা জোরালো একটা ইচ্ছে প্রকাশ করবে, আর এটার মধ্যে অর্থের একটু তারতম্য ঘটাবে। এই জন্য বলা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, শব্দ দ্বৈত। কিন্তু কোনোটাই আসলে ডিভাইড শব্দ নয়, তবে অর্থের ক্ষেত্রে এগুলো ভিন্নতা প্রকাশ পেয়েছে মাত্র। তাহলে এটা যেমন শব্দ দ্বৈত, একই শব্দ পরপর দুবার ব্যবহার করলে যে বিশিষ্ট অর্থ প্রকাশ পায় তাকে শব্দ দ্বৈত বলে। যেমন বস্তা বস্তা, যেমন বস্তা বস্তা চাল নিয়ে ট্রাকটি চলে গেল, তাহলে বস্তা মানে অনেকগুলো চাল নিয়ে এসে চলে গেল, কথাটা বোঝাচ্ছে না? এই জন্য যেমন চলতে চলতে সে কথা বলে, তাহলে চলতে চলতে সে কথা বলে, বিভিন্ন প্রকার কথা হতে পারে, কিন্তু চলতে কথা বললে হবে না। অর্থাৎ চলতে চলতে সে অনেকগুলো কথা বলছে, এই কারণে চলতে শব্দটা ব্যবহার করছে। এই জন্য এটাকে বলা হয়েছে শব্দ দ্বৈত। একটু বুঝে বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে সবাই খেয়াল করবে, আমি আরেকটা বিষয় বলছি তোমাদেরকে। আচ্ছা এখন দেখো, শব্দ দ্বৈত বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। যেমন এক নম্বর দিয়েছি, অনেক ভাবে আমি তিনটা উদাহরণ দিয়েছি, আরো কিছু অংশ আছে আমি ওটা দিচ্ছি। শুধু তিনটা জানা থাকলে মোটামুটি চলবে তোমাদের। একই শব্দ দুবার ব্যবহার করে একই শব্দের সমার্থক বিপরীত শব্দ যোগ। তো একই শব্দের সমার্থক মানে কিভাবে ব্যবহার কিভাবে? যেমন আস্তে আস্তে, ফোটা ফোটা, বছর বছর বললাম, এগুলো সবগুলো কিন্তু একই শব্দের দুবার ব্যবহার করে করা হচ্ছে। কেমন? আবার হতে পারে একই শব্দের সমার্থক। সমার্থক মানে কি? সম অর্থ প্রকাশ করে। যেমন আশা ভরসা, আশা যে কথা, ভরসা সে একই কথা। কথাবার্তা, কথা যে কথা, বার্তা সে কথা। চাল চলন, চাল যেরকম অর্থ, চলন সে একই অর্থ। তাই এগুলোকে বলা হয়েছে একই শব্দের সমার্থক, সম অর্থ প্রকাশ করে বলে এই ধরনের কিছু শব্দ আমরা ব্যবহার করতে হবে। যেমন আশা ভরসা না থাকলে মানুষ উন্নতি করতে পারে না। আবার কথাবার্তা সুন্দর করা প্রয়োজন। এগুলো হচ্ছে, এগুলোর জন্য এই ধরনের সমার্থক শব্দগুলো আমরা দ্বিরুক্তিতে ব্যবহার করে থাকি। এরপরে বা শব্দ দ্বৈততে আমরা ব্যবহার করে থাকি। এরপর বিপরীত শব্দ যোগে, যেমন আসল নকল চেনা দরকার। তাহলে আসল নকল এটা কিন্তু একটা দ্বিরুক্তি শব্দের অংশ বিশেষ, তবে বিপরীত শব্দ যোগে এগুলো তৈরি হয়েছে। এরপর আসা যাওয়া, হ্যাঁ, তারপর যেমন জন্ম মৃত্যু, হ্যাঁ, এইসব এগুলো হচ্ছে অর্থাৎ যেগুলো বিপরীত শব্দ অনুসারে বুঝাবে আমাদের দ্বিরুক্তিতে প্রকাশ পায়, সেগুলো বলা হবে বিপরীত শব্দ যোগে শব্দ দ্বৈত বা দ্বিরুক্তি শব্দ। তো আজকে এই পর্যন্ত আমি আর যে করতে পারছি না, কারণ সময়ের পরিপ্রেক্ষিতে তোমাদের একটু পিছনে রাখতে হচ্ছে। নেক্সট ক্লাসে অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে যদি কারো কোনো কিছু বোঝার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য। তো পরিশেষে এটাই বলি যে তোমরা যারা বিশেষ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তারা ভালোভাবে এই ক্লাসগুলো বারবার রিপ্লাই করে দেখবে, কারণ এগুলো পড়লে মোটামুটি তোমার বইটা যদি সামনে থাকে তুমি অনেক কিছু বুঝতে পারবে। আবার কিছু কিছু অংশ যা বুঝতে না পারতে পারো, সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেটা ফোনে বলে দেবো। কেমন? সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর ঘরের বাইরে তেমনটা ঘোরাফেরা করবে না। এখন যেহেতু আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়ে গেছে, তবে ইনশাল্লাহ আমরা আশা করছি কিছুদিনের মধ্যে এটার ভ্যাকসিন বেরিয়ে যাবে এবং আমরা সবাই আল্লাহ আমাদেরকে দেখবে রক্ষা করবে, চিন্তা তেমনটা করতে হবে না। কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে নিরাপদে থাকতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশা রেখে বিদায়। খোদা হাফেজ।